এই সাবরমতী আশ্রমে পৌঁছালাম। টুকটুক করে এবার ঢুকে পড়ি, চলো। সবাই তো বলছে অনেকটা হাঁটা, একটা কোণ ধরে শুরু করি। এটা হচ্ছে সাবরমতী রিভার ফ্রন্ট। কি সুন্দর লাগছে না জায়গাটা! আর এত সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, তবে জায়গাটা ভারী সুন্দর। আমাদের বোধহয় খানিকটা ব্যাড লাগে, সাবরমতী নদীতে কাজ চলার ফলে রিভার ফ্রন্টটা পুরোপুরি বন্ধ রয়েছে এই মুহূর্তে। সামনে যে লেআউট ম্যাপটা রয়েছে সেটা একবার চোখ বুলিয়ে নি, তারপরে শুরু করব। এই ম্যাপের আমরা একদম কর্নারে রয়েছি, স্টার্টিং পয়েন্টে। রায় খানিকটা দলছুট হয়ে পড়েছে। একবার দেখে আসি তো, চলো। আমাদের পুচকে এগুলো কোথায় গেল? ওই দেখো, রিভার ফ্রন্টের সামনে যে একটা ছোট্ট বেদি মতো রয়েছে, ওইখানে যাচ্ছি যে যার মতো ছবি ভিডিও তুলবে বলে। চলো দেখি। আমি এবার টুকটুক করে একটা দিক থেকে শুরু করে দিই। সাদা মন্দিরটার পাশ দিয়ে এলে পরেই এখানে ডিসপ্লে বোর্ডে সুন্দর করে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। ডাইরেকশন অ্যারোর মাধ্যমে বুঝিয়ে রাখা হয়েছে। আর যেন মনে হচ্ছে সত্যি ঐতিহাসিক মুহূর্তে চলে এসেছি। প্রথম ভাগে হৃদয়কুঞ্জ নামের এই ভবনটি অবস্থিত। মহাত্মা গান্ধী ও তার ওয়াইফ কস্তুরবা গান্ধী এই ভবনটিতে থাকতেন। ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, দ্রুত করে উঠতে হবে। চলো দেখি। এখানে অনেকক্ষণ ধরে দেখছি বাচ্চাগুলো বসে সুতো কাটছে। কি সুন্দর না! বেশ ইনোভেটিভ। বাচ্চাগুলো কি সুন্দর ধৈর্য ধরে অপেক্ষা করে বসে রয়েছে। তাদের এক এক করে যে পালা আসবে। চলো এবার রান্নাঘরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই ঘরটা কিচেন, অর্থাৎ রান্নাঘর। কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন না! আর ওইদিকে দেখো না, ব্যবহার সামগ্রীগুলো কি সুন্দর যত্ন করে সাজানো রয়েছে। আর প্রত্যেকটা জিনিসের সামনে দেখো কি সুন্দর ব্রিফলি ডিসক্রাইব করা রয়েছে। জিনিসটার নাম বা কি কাজে লাগতো, কিসে ব্যবহার হতো, বা কি মেটেরিয়াল দিয়ে তৈরি। সত্যি আউটস্ট্যান্ডিং। এত ডিটেইলে সব বলা রয়েছে। সত্যি তো কত কিছু আজকে শিখতে পাচ্ছি। এই দেখো, এখানেও ভারী সুন্দর যত্ন সহকারে যে চরকাটা উনি কাটতেন সেটা সাজিয়ে রাখা রয়েছে। কি সুন্দর না! পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্ট একটা নিরিবিলি ঘর। সত্যি। আর আমাদের আজকালকার দিনে একটা বাড়িতে কত কিছু লাগে। এরকম করেও তো মানুষ বসবাস করতেন, বলো। মনটাই বড় হওয়া উচিত, বাকি তো সবই নগণ্য মাত্র। রান্নাঘর থেকে বেরিয়ে এসে কস্তুরবা গান্ধীর রুম। এই ঘরটিতে উনি বসবাস করতেন। ও দেখো না, দেওয়াল ছোড়া সবকিছু ডেসক্রাইব করে রাখা রয়েছে। কি সুন্দর বর্ণনা তার! কুড়ি কাঠের বাড়ি তো, কি ভালো লাগছে। মেঝেটা পুরোটা পাথরের, আর এত ঠান্ডা, ভীষণ আরামদায়কও। এই ঘরটিতে মহাত্মা গান্ধীর সহধর্মিণী কস্তুরবা গান্ধী 1918 সাল থেকে 1930 সাল অব্দি বসবাস করতেন। অনেকক্ষণ ধরে দেখছি এখানে ভিড় লেগে রয়েছে। এই একটু ফাঁকা হতে এসে দেখলাম ক্রোনোলজিক্যাল অর্ডারে পুরো লাইফ ইভেন্টটাই ডিসক্রাইব করা রয়েছে। আর এদিকটাতে কোন বয়সে কি অ্যাটেন্ড করেছিলেন ওইটা লেখা রয়েছে। হৃদয়কুঞ্জের যে তিনটে রুম রয়েছে, এটা হচ্ছে লাস্ট গেস্ট রুম। যখন যে দেখা করতে আসতেন এখানেই থাকতে দেওয়া হতো। চলো দেখি এবার বেরিয়ে পড়ি। টুকটুক করে আবার ওইদিকেও অনেক কিছু রয়েছে। হীরক ফোন করেছিল। এই জায়গাটিতে বসে মহাত্মা গান্ধী লেখাপড়ির কাজ করতেন। আর এই চাতালটিতেও বিভিন্ন সময় প্রার্থনা হতো। কি সুন্দর না! এখনো নিজের মনে দেখো উনি ছক্কা কেটে যাচ্ছেন। সময় থাকলে পরে আমি একটু ট্রাই করতাম। হৃদয়কুঞ্জর পাশ ধরে গেলে পরে নন্দিনী, যেটা ছিল আশ্রমের গেস্ট হাউস। তারপরেই রয়েছে বিনোবা কুটির, আর তারপরে মগন নিবাস। ওইগুলো আর দেখতে পেলাম না। এই মিউজিয়ামটা চলে এলাম। এটা বলছে নাকি বন্ধ হয়ে যাবে, তাই তড়িঘড়ি এদিকটায় চলে এসেছি। বাবা, কত কি দেখার রয়েছে না! সত্যি। ইতিহাস তো পড়েছি বটে, কিন্তু সে তো ওভারঅল, এত খুঁটিয়ে ডিটেলস তো সেরকম করে কিছুই জানি না। দেখি চলো এবার এক এক করে দেখতে শুরু করি। তবে মোটামুটি যেটুকু যা নলেজ আছে ওই থেকেই একটু ডিসক্রাইব করার চেষ্টা করব। এই মিউজিয়ামটি 5 ভাগে বিভক্ত। একটা লাইব্রেরি রয়েছে, তার সঙ্গে দুটো ফটো গ্যালারিজ, একটা অডিটোরিয়াম, আর সেখানে শুনছিলাম নাকি বিভিন্ন ধরনের স্লাইড শো হয়। আমাদের তো এবার আর সময় হলো না, পরের বার আবার দেখবো খন। তার সঙ্গে রয়েছে আরেকটা সেগমেন্ট, মাই লাইফ ইন মাই মেসেজ বলে একটা গ্যালারি। আর লাস্ট ওয়ান ইজ গান্ধী ইন আহমেদাবাদ, বাট প্রেজেন্টলি আই এম স্ট্যান্ডিং। এই গ্যালারিটাতে গান্ধীজি 1915 থেকে 1930 সাল অব্দি যেসব কাজকর্ম করতেন বা ওনার যে মতাদর্শ, সেসবগুলো খুব সুন্দর বিভিন্ন লেখার মাধ্যমে, বিভিন্ন ছবির মাধ্যমে হাইলাইট করা রয়েছে। চলো দেখি এবার ওদিকটা একবার ঘুরে আসি। বাবা, সত্যি এত বড় লাইব্রেরি, আর কত কি যে জানার রয়েছে না! এখানে যদি 4-5 দিন এসে থাকা যায়, তবে যদি পুরো ইতিহাস ডিটেলসে জানা যায়। তাও অনিশ্চিত ভাবেই আন্দাজে বললাম। কি সুন্দর না! মূর্তিটা এক কোণায় সাজানো রয়েছে। পাশের সেগমেন্টে চলে এলাম। কি আশ্রমাইজ, ইম্পর্টেন্ট পার্সোনালিটিস, যারা বিভিন্ন সময় কর্মসূত্রে
গান্ধীজির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন এবং পাকে চক্রে এই আশ্রমে এসেও বেশ কয়েকদিন বসবাস করেছিলেন। পাশে রাখা রয়েছে ডান্ডি মার্চ এবং সেইখানে যত ইম্পর্টেন্ট বিখ্যাত পার্সোনালিটিসরা পার্টিসিপেট করেছিলেন তাদের কি রোল ছিল সেসবগুলো সুন্দর করে ডেসক্রাইব করে রাখা রয়েছে। চলো দেখি অন্য দিকটায় যাই। বাবা সত্যি আজ যেন মনে হচ্ছে ইতিহাসের মাঝারে পড়ে গেছি। এই টপিকটা একদমই নতুন ছিল। এখানে একটা লেখাপড়া করে এখানে জানলাম ড্রাফট কনস্টিটিউশন কথাটার মানে হচ্ছে একটা ব্লুপ্রিন্ট। যখন কমিটি বিভিন্ন রুল বা বিভিন্ন নিয়ম তৈরি করে তার আগে সেগুলো একবার পাবলিককে জানিয়ে তার রিভিউ নেওয়া হয়। এই আশ্রমেও ঠিক তাই হয়েছিল। কমিটির তরফ থেকে নিয়ম তৈরি করার পরে আশ্রমে বসবাসকারী সবাইকে জানানো হয়েছিল বিফোর ফাইনালাইজিং দোজ। এই জায়গাটা কি সুন্দর দেখো, দেশ বিদেশের বিখ্যাত পার্সোনালিটিসদের ছবি সাজিয়ে রাখা রয়েছে। এইসব ব্যক্তিত্বরা এই আশ্রমে এসে ঘুরে গেছিলেন। তাদের মধ্যে যাদের চোখে পড়ল সুনিতা উইলিয়ামস, আমাদের প্রিয় মোদিজি, প্রতিভা পাটিল, আরো কত দেশ বিদেশের বিখ্যাত লোকজনেরা। চলো দেখি এবার ওই দিকটা যাই। তবে আজ যেন মনে হচ্ছে সত্যি কত কি জানি না, পড়াশোনা করেছি বটে কিন্তু বেশিরভাগই অজানা। হিউম্যানিটিজের ছাত্রী হওয়ার সুবাদে ইতিহাসটাও বেশ ভালো মতো পড়তে হতো এবং ইন্টারেস্ট সহকারে পড়ে সুন্দর মার্কস নিয়ে পাশ করেছিলাম। পরবর্তীকালে হিস্ট্রি নিয়ে এগোনো হয়নি, তখন ইংলিশে শিফট করে গেছি। হয়তোবা আমার পলিটিক্যাল ভিউটা অন্যরকম, তবু আজ একটা কথা না বললেই নয়। আমরা যখন স্কুল কলেজে অন্যান্য জাতির ইতিহাস পড়েছি সেগুলো যে আজকে চেঞ্জ হয়েছে এটাই বড় কথা। যখন স্কুলে পড়তাম গোটা ইতিহাস বইটা জুড়ে দেখতাম অন্যান্য জাতির লোকজন কিভাবে আমাদের দেশের সাম্রাজ্য বিস্তার করতো, ওইসবগুলো লেখা থাকতো এবং সেগুলো বেশ গ্লোরিফাইড ওয়েতে লেখা থাকতো। এখন তো যখন সবকিছু বুঝি বিরক্তই লাগে। তবে থ্যাঙ্কস টু ইন্ডিয়ান গভর্নমেন্ট যে এই পরিবর্তনটা তারা এনেছে হিস্ট্রি বইতে, এবং সব থেকে বড় কথা আমাদের সনাতন ধর্মটাকে আমরা কি করে এগিয়ে নিয়ে যাব এটাই আমাদের পরবর্তী জেনারেশনকে জানাতে হবে। কয়েকদিন আগে একটা জায়গায় পড়াশোনা করছিলাম যে আমাদের জায়গার নাম, স্টেশনের নামগুলো অব্দি কিরকম অদ্ভুত ভাবে সব চেঞ্জ করে দিয়ে গেছে। সেগুলোকে ফিরিয়ে আনতে হলে হিন্দুইজম ইজ দ্য অনলি সোর্স অফ লাইফ। এই লাইব্রেরিতে প্রায় 35,000 বই রয়েছে, সবই গান্ধীজির জীবন ভিত্তিক। সেই সঙ্গে দেখলাম আমাদের ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্টে ওনার কি রোল সেগুলো বেশিরভাগ। এই দেখো গুজরাটের ম্যাপ ভারুচ লেখা রয়েছে, স্পেলিংটা অবশ্য আলাদা। এখনো অনেক লোক এই স্পেলিংটাই লেখে। বাবা আরো কত দিক রয়েছে, সত্যি কথাই তো এই দেখে শুনে পড়াশোনা করেও শেষ করা যাচ্ছে না। এখন মনে হচ্ছে রিজুর মতো একটা ছোট্ট খাতা পেন আনলে ভালো হতো, ইম্পর্টেন্ট জিনিসগুলো নোট করে নিয়ে যেতে পারতাম। বাবা এবার না বেরোলে নয়, ওই যেটুকু যা বাকি রয়েছে কোনো মতে তড়ি ঘড়ি দেখে বেরিয়ে পড়েছি। ম্যাপটা একবার চোখ বলে নিলাম, না একেবারে শেষ প্রান্তে এসে পড়েছি, কোথাও আর কিছু বাকি নেই। কি সুন্দর দেখো বাংলায় লেখা রয়েছে সাবরমতী আশ্রম। বিদেশ বিভূতিতে বাংলা লেখা চোখে পড়লেও বেশ ভালো লাগে। সত্যি তো মাতৃভাষা সে কি আর ভোলা যায়। চলো দেখি এবার টুকটুক করে বেরিয়ে পড়ি। এখন আবার গাড়িতেও বেশ খানিকটা যেতে হবে। কাছাকাছি বলছে রুডাবাই স্ট্রিপল বলে একটা জায়গা রয়েছে, দেখি ওইখানে একবার ঢু মেরে আসি। সময়ও তো গড়িয়ে যাচ্ছে, কাল আবার ভোরবেলায় মাউন্ট আবু বেরোতে হবে। সাবরমতী রিভার ফ্রন্টটায় আজকে তো আর কাছে যেতে পারলাম না, পরের বার যখন আসবো 2-4টে ফটো তুলবো। আর সত্যি কথাই জানো তো, এই যখন আমরা একসঙ্গে ঘুরতে বেরোই হিরক আর আমার না কিছুতেই ভালো একটা ফটো তোলা হয় না। আসলে যে যার মতো ব্যস্ত থাকে, ও ওর মতো ঘুরে আমি আমার মতো ঘুরি, আবার ডায়েরির থেকেও দেখভাল করতে হয়। পরে যখন যে যার মতো করে ওই হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠায় তখন দেখি ও মা এক কোনায় আমি কোনো একটা কোনায় অন্যদিকে তাকিয়ে রয়েছে হিরক। এইসব ছবি উঠে যেন কি আর বলবো। এই জায়গাটা খানিকটা কলকাতার মতো লাগছে না? ওই সল্টলেকের কাছাকাছি একটা স্টেডিয়াম ওই রকম যেন মনে হলো। ওইখানে এমন দেরি হয়ে গেছে, প্রায় বেলা 5:30 বাজে জানো। 6টার সময় এটা বন্ধ হয়ে যায়। ওই তড়ি ঘুরে ঘুরে কোনো রকম ওরা অনলাইনে টিকিট কাটছে। বাইরেটা খুব সুন্দর, পুরোটা হয়তো দেখাতে পারলাম না। চলো বাবা আগে কোনো মতে ঢুকি। বাহ, ভেতরটাও কি সুন্দর না, পুরো চারিদিকটা সবুজ, আর এই গাছপালাগুলো বেশ ওয়েল মেনটেন্ড। এই দেখো এখানে খুব সুন্দর করে গুছিয়ে লেখা রয়েছে। তবে না, এটা তো একদম অন্যরকম। আমি যেরকম পড়াশোনা করে এসেছি বা যেটা এই মহলের আসল ইতিহাস সেটা কিন্তু ধারে কাছ দিয়ে যায় না। কি জানি কি, যাকে আগে তো দিকটা ঘুরে আসি। এই মহলটা ভারী সুন্দর, সে সিনেমায় দেখায় না বড় বড় রাজবাড়ির মতো। আর এরকম সব সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নামলে পরে একটা গভীর কুয়ো রয়েছে, ওই অব্দি পৌঁছাতে হবে। চলো দেখি। পাথরের সিঁড়ি দিয়ে নামতে শুরু করেছি, তবে পুরোটাই কিন্তু পাথর কেটে তৈরি করা। এই ছোট্ট যে ঘরগুলো দেখছো, রানী বিভিন্ন সময় তার সঙ্গিনীদেরকে নিয়ে বসে এখানে গল্প গুজব করতেন। ইতিহাস ঘাটলে পরে জানা যায় রানী রুডাবাই
খুব সুন্দরী মহিলা ছিলেন। তিনি ছিলেন রাণা বীর সিংয়ের সহধর্মিণী। রাণা বীর সিং এই আঞ্চলিক প্রদেশের রাজা ছিলেন এবং সেই সময় হঠাৎ করে একদিন দেখা যায় মেহমুদ বাদশাহ বা মেহমুদ বাগেরা বলে একজন এই রাজ্যটি কবজা করে নেয়। এই করুণ অবস্থার পরিপ্রেক্ষিতে রাণা বীর সিং মারা যান। তারপরে মেহমুদ নানা রকম আছিলায় রানী রুডাবাইকে বিয়ে করার জন্য জোর করতে থাকেন। নিজেকে বাঁচানোর জন্য রানীমা বলেছিলেন মেহমুদ বাদশাকে ওই কুয়োটা সম্পূর্ণ করে দিলে তবে উনি বিয়ে করতে পারেন। তবে এই কুয়োটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাওয়ার পরে রানীমা এখানেই ডুব দিয়ে মৃত্যুবরণ করেন।